আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 2। ইসরায়েল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্রের। ইয়েমেনে নিজেদের কমান্ডার ও ক্ষেপণাস্ত্র পাঠালো ইরান। ইরানের বাজেয়াপ্ত সম্পদ ব্যবহার করলেই হামলার হুঁশিয়ারি আরাকসির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবারের এ হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও চলমান সহিংসতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার 4টি এলাকায় আগে থেকেই সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করে ইসরায়েলি বাহিনী। পরে ওই এলাকাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। গাজা সিটিতে একটি হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। হামলায় বুরেইজ ও জাবালিয়া শরণার্থী শিবির, গাজা সিটির জেইতুন ও তাল আল হাওয়া এলাকার একাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। জেইতুন এলাকায় একটি ভবনে পৃথক আরেকটি হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে আল আহলি হাসপাতাল সূত্র জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, উচ্ছেদের নির্দেশ মানে শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং রাতের আধারে আতঙ্কের মধ্যে আশ্রয়স্থল ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো। অনেক পরিবার নতুন করে আশ্রয় পাওয়ার কোনো জায়গাও খুঁজে পাচ্ছে না। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত 73,311 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নিহত হয়েছেন 1,185 জনের বেশি। এদিকে গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করে দ্রুত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আহ্বান জানান। একই সঙ্গে গাজার প্রশাসন পরিচালনার জন্য প্রস্তাবিত কমিটির কাজ দ্রুত শুরু করার উপরও জোর দেন তিনি। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় মানবিক সংকট কাটেনি। জাতিসংঘের বিভিন্ন সংস্থার নতুন বিশ্লেষণে দেখা গেছে, গাজার প্রায় 14 লাখ মানুষ এখনও তীব্র খাদ্য সংকটে ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জরুরি প্রস্তুতি ও সারা কার্যক্রমের পরিচালক রস স্মিথ বলেন, গাজার পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটপূর্ণ। মানবিক সহায়তা পৌঁছানো, ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়া এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরও গাজায় মানবিক সহায়তা প্রবেশের আরোপিত বিধি নিষেধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের মতে, সহায়তায় বাধা দেওয়ায় খাদ্য সংকট, রোগব্যাধি, বিশুদ্ধ পানির অভাব এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও ভেঙে পড়ছে। ইসরায়েল সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করতে ওয়াশিংটনে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা এ তথ্য জানিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, রাষ্ট্রদূত মোহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার মালয়েশিয়ার নীতি নতুন নয়, এটি দীর্ঘদিনের সরকারি অবস্থান। তিনি বলেন, মালয়েশিয়ার অভিবাসন নীতিকে ইসরায়েল রাষ্ট্র বা জায়নবাদী শাসনকে স্বীকৃতি দেওয়া হয় না। এটি বহুদিন ধরে আমাদের অনুসৃত নীতি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। পরে যাচাই বাছাইয়ে জানা যায় তিনি ইসরায়েলের নাগরিক। এরপর তাকে দেশ ছাড়তে বলা হয়। গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দেন, দেশে কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে। এদিকে নেটওয়ার্ক স্কুল নামে একটি প্রকল্পের বিষয়ে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে, প্রকল্পটির কয়েকজন অংশগ্রহণকারী ইসরায়েলের দ্বৈত নাগরিক। তারা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, যা দেশটির অভিবাসন আইনের লঙ্ঘন হতে পারে। অন্য কোনো স্বাধীন দেশের রাষ্ট্রীয় সম্পদ বাজেয়াপ্ত করে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ক্ষতিপূরণ মেটানোর পদক্ষেপ বৈশ্বিক হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার 24 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিশেষ বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়ায় এই বিরোধিতা করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, সম্পর্কহীন কোনো দাবির ক্ষতিপূরণ দিতে
অন্য রাষ্ট্রের সম্পত্তি বাজেয়াপ্ত করা একটি মারাত্মক বাজে নজির। তিনি আরও জোর দিয়ে বলেন যে যারা এই ধরনের অর্থ নিয়ে উদযাপন করেছে বা এর থেকে সুবিধা পাচ্ছে তাদের মনে রাখা উচিত যে সরকারগুলো একবার এই জাতীয় বাজেয়াপ্তকরণকে স্বাভাবিক প্রথা বানিয়ে ফেললে পরবর্তীতে কারো সম্পত্তি আর নিরাপদ থাকবে না। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান যে হরমুজ প্রণালীতে কোনো জাহাজের ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ মেটাতে তিনি ইরানি বাজেয়াপ্ত তহবিল ব্যবহার করবেন। মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের পরপরই বিশ্ব অর্থনীতি ও সার্বভৌম নিরাপত্তার ঝুঁকি তুলে ধরে কঠোর প্রক্রিয়া ব্যক্ত করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন যে সম্পদ জব্দের এই নীতি চালু হলে পরবর্তীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে তা মোটেও সুন্দর বা শান্তিপূর্ণ হবে না। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরঞ্জাম বিমানে পাঠিয়েছে ইরান। ইরানি দুটি সূত্র ইয়েমেনের তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক সহ 4টি সূত্র নিশ্চিত করেছে যে গত 13 জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি বিমানে 10 থেকে 21 জন আইআরজিসি সদস্য ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়। সানা বিমানবন্দরে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের হামলার কারণে বিমানটি গতিপথ বদলে হুদাইদা বন্দরে অবতরণ করে, যেখানে হুতিদের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রশিক্ষণ দিতে এবং কার্যক্রমে অর্থের জন্য স্বর্ণও পাঠানো হয়েছিল। আইআরজিসি কমান্ডাররা পৌঁছানোর মাত্র 3 দিন পর ইরানের নির্দেশে হুতিরা লোহিত সাগরের তেলপথ বন্ধ করার প্রস্তুতি শুরু করে এবং সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়ে তেলের ট্যাঙ্কারে হামলা চালায়, যা রিয়াদ ও হুতিদের 4 বছরের যুদ্ধবিরতি বিনষ্ট করে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি এবং নিরাপত্তা বিশ্লেষক মুজাহের আল সালম জানান যে পাঠানো চালানে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ ছিল, যা আন্তর্জাতিক নৌ নিরাপত্তা ও বাব আল মান্দেবের প্রণালীতে নতুন হুমকি তৈরি করেছে। তবে হুতি প্রচার কর্মকর্তা আবদেল রহমান আল আহনুমি সামরিক কর্মকর্তা ও অস্ত্র পাঠানোর এই অভিযোগ অস্বীকার করে বিমানটিতে কেবল সাধারণ যাত্রী ছিল বলে দাবি করেন। অপরদিকে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান যে বিমানটি প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া হুতি প্রতিনিধি দল ও চিকিৎসাপ্রাপ্ত ইয়েমেনি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয়েছিল। শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ভারত জুড়ে চলমান আন্দোলনকে কেন্দ্র করে বিহারের বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাটনা, বেগুসরাই, দরভাঙ্গা, কাটিহার, জেহানাবাদ ও আরওয়াল সহ একাধিক জেলায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পুলিশ শিক্ষার্থীদের হোস্টেল, লজ ও হোটেলের তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দুর সাংবাদিক অমরনাথ তিওয়ারি। এদিকে দিল্লিতেও আন্দোলন ঠেকাতে কৌশলী অবস্থান নিচ্ছে সরকার। যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগের কারণে শুক্রবার 24 জুলাই সকাল 7:30টা থেকে রাজধানীর 17টি মেট্রো স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সরকারের বাধা সত্ত্বেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, জ্বরের কারণে আমি এখনও শারীরিকভাবে দুর্বল, কিন্তু এই লড়াই থামবে না। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে কঠোর ও যথাযথ পদক্ষেপ হল ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। অন্যদিকে নিউ ইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি বলেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে দেওয়া তাদের কিছু প্রকাশ্য বক্তব্যের কারণে তিনি ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন, তবে যখনই আপনি সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত